এতটা কাছাকাছি থাকার ফলে মায়ের মনে অস্থিরতার সৃষ্টি হয়। মায়ের ঠোঁট দুটো থরথর করে কাঁপতে থাকে। তখনই হঠাৎ তুর্য মায়ের ঠোঁট জোড়ার দিকে এগিয়ে আসতে থাকে। মায়া ভয় পেয়ে যায়, তাই তো তুর্যর হাত থেকে ছুটতে তুর্যকে জোরে ধাক্কা দিয়ে বসে। তুর্য অন্যমনস্ক ছিল, তাই মায়ার ধাক্কায় কিছুটা পিছিয়ে যায়। মায়া নিজের দিকে তাকিয়ে দৌড়ে গিয়ে চেয়ারের উপর থেকে উন্নাটা এনে নিজের গায়ে জড়িয়ে নেয়। তারপর ওয়াশরুমের দিকে দৌড় দেয়, ওয়াশরুমের দরজা বন্ধ করে দেওয়ার উদ্দেশ্যে। কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর কি, ওয়াশরুমে ঢোকার আগেই তুর্য মায়ের হাত ধরে ফেলে। মায়াও কিন্তু কম না, তুর্য মায়ের হাত ধরার সাথে সাথে মায়া জোরে তুর্যের হাতে কামড় বসিয়ে দেয়। মায়ের সব কতটা তুর্যের হাতের কবজিতে বসে গেল, তবুও তুর্যর মায়ের হাত ছাড়লো না, কারণ তুর্য জানে হাত ছাড়লেই উড়ে যাবে তার পাখি। তুর্য রাগী গলায় বলে উঠলো, এই পুঁটি মাছের মতো শরীরে এত শক্তি আসে কোথা থেকে? মায়া বলল, আমার শরীরে শক্তি থাকবে না তো কি আপনার মতো বুড়ো শরীরে শক্তি থাকবে? মায়ের কথা শুনে তুর্যর কপাল কুঁচকে এলো। তুর্য কপাল কুঁচকে নিয়ে মায়াকে জিজ্ঞেস করলো, তুমি কি কোনোভাবে আমাকে বুড়ো বলছো? মায়া বলল, কোনোভাবে আবার কি, আমি ডাইরেক্ট আপনাকে বুড়ো বলছি। তুর্য বলল, আমার বয়স কত জানো? মায়া বলল, 28, আর আমার বয়স 18। আপনি আমার থেকে গুনে গুনে 10 বছরের বড়, তা আপনি বুড়ো না? তুর্য বলল, এটা কোনো লজিক হলো? মায়া বলল, আমার কাছে তো এটা লজিকই। তুর্য বলল, আচ্ছা ঠিক আছে, মানলাম আমি বুড়ো, কিন্তু তুমি কি জানো আর অল্প কিছুদিনের ব্যবধানে এই বুড়োকে সামলাতে তোমার হিমশিম খেতে হবে? মায়া চোখ বড় বড় করে তাকানো তুর্যর দিকে আর বিড়বিড় করে বলতে থাকলো, হে আল্লাহ, এ কেমন নিরজ্জর হাতে ফেলেছো আমায়, এর মুখে কি কোনো কিছুই আটকায় না? তখন এই তুর্য বলে উঠলো, আমাকে পেয়েছো বলে কি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছো নাকি? মায়া বলল, হ্যাঁ হ্যাঁ, আমার তো খেয়ে দেওয়ার কোনো কাজ নেই, আপনাকে পেয়ে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো? নিরজ্জের মতো উল্টাপাল্টা কথা না বলে বরং আপনি এই রুম থেকে বের হন। তুর্য বলল, আরে কোথায় যাবো, আমি তো আজ সারা রাত তোমার সাথে গল্প করবো বলে এসেছি। মায়া বলল, অনেক হয়েছে গল্প, আপনার মতো নিরজ্জ লোকের সাথে আর কোনো গল্প করার ইচ্ছে নেই আমার, আপনি যাবেন নাকি আমি তন্নি আপুকে ডাক দিব? মায়ার হুমকি শুনে তুর্য একটু নেকা নেকা ভাব করে বলল, ওরে বাবারে, আমি তো ভয় পেয়ে গেছি, তন্নি আসলে তো আমাকে মেরে ফেলবে, তাই না? মায়া নিজেও জানে যে তন্নি নিজের বড় ভাইকে কিছুই বলবে না, একটা মাত্র ভাই বলে কথা। তারপর মায়া বলে উঠলো, আচ্ছা ঠিক আছে, আপনি এই রুমে থাকেন, আমি তন্নি আপুর রুমে গিয়ে শুয়ে পড়ছি। মায়া চলে যেতে নিলেই তুর্য হঠাৎ মায়ের হাত চেপে ধরে। তারপর মায়াকে দিকে তাকিয়ে বলে, একটা প্রশ্নের উত্তর জানতে এসেছি, আমাকে উত্তরটা দিয়ে দিলে আমি এই রুম থেকে চলে যাব। মায়া বলল, কি প্রশ্ন? তুর্য বলল, গত 8 বছরে যা যা হয়েছে তা নিয়ে কি তুমি আমার উপর রেগে আছো? মায়া সোজা সাপটা উত্তর দিল, না, গত 8 বছরে আমার সাথে যা যা হয়েছে তা নিয়ে আমি কখনোই আপনার উপর রাগ করিনি, কারণ এখানে আপনারও কোনো দোষ ছিল না। আর এই বিয়েটার কারণে 8টা বছর আপনিও তো আপনার পরিবার থেকে দূরে থেকেছেন, কষ্ট আপনিও তো কম পাননি। তবে হ্যাঁ, যখন সবকিছু বুঝতে শিখলাম তখন অভিমান হয়েছে আপনার উপর। যখন এই মানুষকে তিরস্কার শিকার হতাম তখনই ভাবতাম আপনার কথা, কেন আপনি আমাকে এই সমাজের কিছু মানুষরূপী পশুদের সামনে রেখে চলে গেলেন, যারা কিনা তাদের কথার তীরে আমার ছোট হৃদয়টাকে ক্ষতবিক্ষত করতো প্রতিনিয়তই। এতক্ষণ মায়ের কথাগুলো চুপচাপ শুনে তুর্য এবার বলে উঠলো, তখন আমাদের কারোরই সংসার করার বয়স ছিল না। মায়া বলল, আমি কিন্তু একবারও বলিনি আমার সাথে সংসার করেননি কেন, কারণ তখন আমার বয়স ছিল মাত্র 10 বছর। ওই বয়সে কি সংসার হয়? কিন্তু পাশে তো থাকতে পারতেন, যেভাবে মামনি, বাবাই ও তন্নি আপু ছিল। আপনি ওভাবে চলে না গেলে তো সমাজের লোকেরা আমার দিকে আঙ্গুল তুলতে পারতো না। তুর্য বলল, ভুলটা আমাদের কারোরই ছিল না, পরিস্থিতি আমাদেরকে ভুল জায়গায় দাঁড় করিয়ে দিয়েছিল, তবুও আমি আমার ভুল স্বীকার করি, আশা করি তুমি আমাকে ক্ষমা করে দিবে। এই কথাগুলো বলেই তুর্য মায়ের রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে গেল। মায়াও খুব স্বাভাবিকভাবে দরজা বন্ধ করে দিয়ে বিছানায় শুয়ে পড়লো। মায়া জানে যে সত্যি এখানে তুর্যর কোনো ভুল ছিল না, আর মহান আল্লাহ তাআলা যা করেন তা মানুষের ভালোর জন্যই করেন। কারণ তুর্য যদি তখন লন্ডনে পাড়ি না জমাতো, তবে তুর্য এই বয়সে এতটা প্রতিষ্ঠিত হতে পারতো না। এগুলো ভাবতে ভাবতে মায়া ঘুমিয়ে পড়লো। মাঝখানে কেটে গেল একটি দিন। সেদিন আর তুর্য তেমন একটা মায়ের সম্মুখীন হয়নি। তুর্য এখন মহাব্যস্ত, একটা মাত্র বোনের বিয়ে বলে কথা। বিয়ের সমস্ত দায়িত্ব আরাফ খান এবং তুর্যর কাঁধে থাকায় গতকাল তুর্যকে তেমন একটা বাড়িতে পাওয়া যায় না। আজকের দিনটা খানবাড়ির সকলের কাছে খুব আনন্দমুখর। খানবাড়ির একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। খানবাড়ির সকল আত্মীয় স্বজন গতকালই এসে গেছে, সেই সাথে চলে এসেছে তুর্যের ফুপ্পিরাও। এত ব্যস্ততার মধ্যেও এক ফাঁকে তুর্য বড় ফুপ্পি আতিয়া বেগমকে বলে উঠলেন, মেয়ের বিয়ে তো দিয়েই দিছো, এবার আমাদের ছেলেটার জন্য ঘরে একটা বউ আনো। আতিয়া বেগম বলল, সে কি আপা, ছেলেকে কয়বার বিয়ে করাবো, ছেলের বউ তো আমার ঘরেই আছে। পারভিন খান, তুর্যের ফুপ্পি, বলল, সেটাই তো বলছি, তোমার ভাইজিকে এবার বিদায় করো, তারপর তুর্যের জন্য একটা বউ আনো। আর তোমার ভাইজিকে তো ফেলে দিতে বলছি না, তুর্যের সঙ্গে ডিভোর্স করিয়ে ওকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দাও। আতিয়া বেগম বলল, এত কিছুর আর প্রয়োজন হবে না, তুর্য এখন মায়ের সাথে সংসার করতে চায়, তুর্য তো মায়া বলতে পাগল। আতিয়া বেগমের মুখে এই কথাগুলো শুনে পারভিন খান যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। মনে মনে ভেবে রেখেছিল মায়ার সাথে তুর্যের ডিভোর্সটা হলে সে তার ছোট মেয়ে জুইকে তুর্যের সাথে বিয়ে দেবে। তুর্যের গলায় ঝুলানোর জন্য 2 বছর আগে মেয়েকে লন্ডনে পাঠিয়েছিলেন তিনি, কিন্তু তার মেয়ে জুই গিয়ে অন্য একটা ছেলের সঙ্গে লিভিং রিলেশনশিপে থাকতে শুরু করে। 6 মাস আগে ছেলেটার সঙ্গে ব্রেকআপ হওয়ার ফলে জুই এখন ফিরে এসেছে দেশে। আজ তন্নির গায়ে হলুদের অনুষ্ঠান। মায়া পড়েছিল তন্নির কিনে দেওয়া সেই হলুদ শাড়িটি। পার্লার থেকে মেকআপ আর্টিস্ট এসে সাজিয়ে দিচ্ছে তন্নি সহ তার সকল কাজিনদের। বাদ জানি মায়াও, যদিও মায়া প্রথমে রাজি হয়নি। মায়ের বারবার বলছিল সে নিজের মতো করে সাজবে, কারণ ভারী সাজ তার ভালো লাগে না। তবুও তন্নি জোরাজোরি করেছে মায়াকে, হার মানতে বাধ্য হলো মায়া। মায়া বারবার মেকআপ আর্টিস্টকে বলছিল, আপু আমাকে ভারী কোনো মেকআপ লুক দেবেন না, আমাকে সিম্পলের মধ্যে একটু সাজিয়ে দিন।
মেকআপ আর্টিস্ট মায়ের কথা অনুযায়ী সিম্পলের মধ্যে সুন্দর করে সাজিয়ে দিল। সন্ধ্যায় নীরবদের বাসা থেকে সবাই এসেছে তন্নির গায়ে হলুদ মাখাতে। হলুদ শাড়িতে মায়াকে দেখতে একদম পরীর মতো লাগছে। মায়ের এই সৌন্দর্য হয়তো বংশগত। আতিয়া বেগম এই বয়সও অসম্ভব সুন্দরী একজন মহিলা, আর তন্নিও হয়েছে মায়ের মতোই। তন্নির সৌন্দর্য আজকে বেয়ে বেয়ে পড়ছে। গায়ে হলুদের অনুষ্ঠান করা হচ্ছে খানবাড়ির ছাদে। এটা অবশ্য তন্নির ইচ্ছে ছিল। একে একে সবাই তন্নিকে হলুদ মাখাতে শুরু করলো। তখনই সব ব্যস্ততা শেষ করে খানবাড়ির ছাদে উপস্থিত হয় তুর্য। তুর্যর সাথে আছে তার অ্যাসিস্ট্যান্ট এবং তার বন্ধু ইমন। ইমন আজ বিকালে বাংলাদেশে এসেছে। তুর্য এয়ারপোর্টে গিয়েছিল তাকে আনতে। তুর্য এবং ইমন লন্ডনে একই ভার্সিটিতে পড়াশোনা করতো। ওখান থেকে তাদের বন্ধুত্বের সূচনা হয়। তুর্য এমন কিছু নেই যা ইমন জানে না, শুধুমাত্র মায়ের বিষয়টা ছাড়া। তুর্য কখনোই মায়ের বিষয়টা ইমনকে জানানোর প্রয়োজন বোধ করেনি, কারণ তুর্য তো এতদিন মায়ের সাথে বিয়েটাই মানতো না। তুর্য ছাদে গিয়ে এদিক ওদিক তাকিয়ে মায়াকে খুঁজতে শুরু করলো। তখনই মায়া নিচ থেকে মিষ্টির প্লেট হাতে করে ছাদে আসে। ছাদের সিঁড়ির দিকে তাকাতেই তুর্যর ডান হাতটা আপনা আপনি বুকে বার পাশে চলে যায়। মায়াকে শাড়ি পরার অবস্থায় দেখে তুর্য তার বুকের বাম পাশে হঠাৎ চিনচিনের ব্যথা অনুভব করলো। তখন ওই পাশ থেকে ইমন বলে উঠলো, কিরে কি হলো তোর? তুর্য বলল, তুই বুঝবি না। তার একটু পরে মায়া তন্নিকে হলুদ মাখাতে তন্নির পাশে গিয়ে বসলো। তখন ইমনের চোখ গেল মায়ের দিকে। প্রথম দেখাতেই ইমন মায়ার উপর ক্রাশ খেলো। গায়ে হলুদের অনুষ্ঠানে সুন্দরভাবে পার হয়ে গেল। রাতে মায়া নিজের রুমের দিকে যাচ্ছিল, তখনই ইমন আবার দেখলো মায়াকে। দেখেই সে দৌড়ে মায়ের কাছে গিয়ে বলতে শুরু করলো, এক্সকিউজ মি। মায়া বলল, ইয়েস। ইমন বলল, আচ্ছা এখানে যে মেয়েটার বিয়ে হচ্ছে সেটা আপনার কি হয়? মায়া বলল, উনি আমার আপু। ইমন বলল, আপনার নামটা বলা যাবে? মায়া বলল, আমার নাম মায়া। ইমন বলল, আপনার নামটাও আপনার মতোই দেখছি। মায়া বলল, মানে? ইমন বলল, মানে আপনার নামটা খুব সুন্দর। মায়া বলল, থ্যাংক ইউ। মায়া আর কথা না বেরিয়ে নিজের রুমে চলে গেল। এদিকে মায়া নিজের রুমে যেতেই ইমন খুশিতে লাফাতে লাফাতে তুর্যের কাছে চলে গেল। তুর্য তখনই নিজের বিছানায় বসে ল্যাপটপে ক্লায়েন্টদের মেল চেক করছিল। তখন ইমন তুর্যের হাত থেকে ল্যাপটপটা নিয়ে বন্ধ করে রাখলো। তারপর তুর্যকে বলতে শুরু করলো, ভাই আমি তো তোর বোনের প্রেমে পড়ে গেছি। তুর্য বলল, কি বলছিস কি? তোর মাথা ঠিক আছে নাকি? কালোর বিয়ে? ইমন বলল, আরে ওইটা না, ছোটটার প্রেমে পড়ছি। তুর্য বলল। তুর্য বুঝতে পারলো না ইমন তার কোন বোনের কথা বলছে, তাই কপাল কুঁচকে বলল, কোথায় দেখেছিলি তাকে? ইমন বলল, তোর বোনকে হলুদ মাখানোর সময়। তুর্য বলল, ওখানে তো অনেকেই ছিল, আমি কিভাবে বুঝবো তুই কার কথা বলছিস? ইমন বলল, ভাই ওর নাম মায়া। তুর্য বলল। এতক্ষণ ইমন তুর্যর সামনে বসেই কথাগুলো বলছিল। মায়ার নাম শোনার সাথে সাথেই তুর্য ইমনের কোমর বরাবর লাথি মেরে দিয়ে চেঁচিয়ে বলল, শালা ওটা আমার বোন না, ওটা আমার বউ। এই কথাটা শোনার সাথে সাথে ইমনের মন কাচের টুকরোর মতো ভেঙে গেল। কিন্তু এক মুহূর্ত পর এমন মেঝেতে বসা অবস্থাতেই ভাবতে শুরু করলো, এই 8টা বছর তুর্য আমার সাথে ছিল, তাহলে বিয়ে করলো কবে? এটা ভাবতে ভাবতে ইমনের মনের আশার আলো জেগে উঠলো। ইমন বলে উঠলো, তুই মিথ্যে বলছিস, 8 বছর তো তুই লন্ডনে থাকলি, তাহলে বিয়ে করলি কবে? তুর্য ইমনকে সবকিছু খুলে বললো। তুর্যর কথা শুনে ইমন মেঝেতে বসে বাচ্চাদের মতো কান্না শুরু করলো আর বলতে থাকলো, এটা কি হলো আমার সাথে? আমি তো বরবাদ হয়ে গেলাম। এত বছর পর কারোর উপর ক্রাশ খেলাম, সেও আমার ভাবি হয়ে বের হলো। ইমন এভাবে ভাবতে ভাবতে রাত পার করে দিল। সকালে বাড়ির সবাই ভীষণ ব্যস্ততার মধ্যে অর্ধেক দিন পার হয়ে গেল। আর 1 ঘন্টা পর বরযাত্রী চলে আসবে। মায়া এখনো তৈরি হয়নি। সে আয়নার সামনে দাঁড়িয়ে 2-1টা ড্রেস নিজের শরীরের সঙ্গে লাগিয়ে দেখছে কোনটা তাকে বেশি মানাবে। মায়া ভেবে পাচ্ছে না।